বন্ধুরা, এর আগে পর্যন্ত আমরা কষে দেখি 1.1-এর 5 দাগ পর্যন্ত কমপ্লিট করে নিয়েছিলাম। আজকে তারপর থেকে 6 দাগ থেকে একে একে অঙ্কগুলো আমরা কমপ্লিট করে নেব। চলো তাহলে প্রথম অঙ্কতে কি বলেছে সেটা একটু জেনে নিই। বলা হয়েছে একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। চলো এটিকে তাহলে আমরা একটু খাতায় সাজিয়ে নিই। কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তাহলে এইখান থেকে এইটা একটা কর্ণ, এইটা কর্ণের দৈর্ঘ্য, এর দূরত্ব কত বলে দেওয়া হয়েছে না 15 মিটার। তাহলে এইখান থেকে এটার দূরত্ব হচ্ছে 15 মিটার। এবারে বলেছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে দৈর্ঘ্যের দূরত্বটা কত না প্রস্থের থেকে 3 মিটার বেশি। তাহলে ধরে নেব এখানে প্রস্থ হচ্ছে x মিটার। হলো বন্ধুরা? তাহলে দৈর্ঘ্য কত হবে না দৈর্ঘ্য বলেছে প্রস্থের থেকে 3 মিটার বেশি। তাহলে প্রস্থ যদি x হয় তাহলে ওর থেকে 3 মিটার বেশি হবে দৈর্ঘ্যটি। তাহলে দৈর্ঘ্য হবে কত x + 3। হয়েছে বন্ধুরা? চলো বন্ধুরা তাহলে এই বিষয়টিকে সুন্দর করে আমরা একটু খাতায় সাজিয়ে নিই। ধরি আয়তক্ষেত্রের প্রস্থ কত মিটার বন্ধুরা না x মিটার। দৈর্ঘ্য কত পেলাম না আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে x + 3 মিটার। তাহলে এই ছবিটাকে দেখে বলো তো বন্ধুরা এটা কিসের মতো লাগছে। এইখান থেকে এইটা যদি আমরা হিসাব করি তাহলে এটি একটা ত্রিভুজের মতো লাগছে, যেটাকে আমরা যদি এরকমভাবে হিসাব করি তাহলে বিষয়টা আরও সোজা হয়ে যাবে। দেখি এইখান থেকে এইটা যেটা নিচে আছে সেটাকেই আমরা ভূমি বলবো, আর লম্বালম্বি যেটা গেছে সেটাকেই আমরা লম্ব বলি, আর যে বড় বাহুটা সেটিকেই আমরা অতিভুজ বলি। তাহলে এটির একটা নিয়ম রয়েছে। নিয়মটি কি না অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। চলো তাহলে এটিকেই আমরা খাতায় সাজিয়ে নিই। শর্তানুসারে অতিভুজের স্কোয়ার সমান ভূমির স্কোয়ার প্লাস লম্বর স্কোয়ার। এটি কি না এটি একটি ত্রিভুজের অতিভুজ বের করানোর সূত্র। অতিভুজের স্কোয়ার সমান কি না ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। অতিভুজ হচ্ছে এই বড় বাহুটা যেটা কর্ণ ছিল আয়তক্ষেত্রে। তাহলে এখানে 15 স্কোয়ার সমান ভূমি কত, এ পাশেরটা ছিল ভূমি x এর স্কোয়ার প্লাস লম্ব কত পেয়েছিলাম না x + 3, x + 3 এর হোল স্কোয়ার। তাহলে x এর স্কোয়ার প্লাস এটাকে যদি আমরা a আর এটাকে যদি আমরা b ধরি তাহলে এটি a + b এর হোল স্কোয়ারের সূত্রে কিন্তু পরিণত হচ্ছে। তাহলে a + b এর হোল স্কোয়ারের সূত্র কি না a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটাকে আমরা এপাশেই নিচ্ছি, প্রয়োজনে আমরা ওটাকে ওপাশে নিয়ে যেতে পারি। 15টাকে দুবার গুণ করলে বন্ধুরা কত পাবো আমরা 15 5 75-এর 5 হাতে 7 15-কে 15 16 17 18 19 20 21 22 225। 225 সমান আমরা লিখতে পারি x স্কোয়ার আর x স্কোয়ার যোগ করলে হচ্ছে 2টা x স্কোয়ার, আর এইখানে হচ্ছে বন্ধুরা 2 আর 3 গুণ করলে 2 3 6 6x প্লাস 3টা দুবার গুণ করলে 3 3 9। দেখি বন্ধুরা আমাকে যেহেতু এখানে সমীকরণ গঠন করতে বলেছে সেই জন্য এটিকে এক পাশে নিয়ে আসবো। বন্ধুরা এখানে আমাদেরকে বলেছে না এখানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে পরিণত করতে হবে। অঙ্কটিকে কিন্তু উত্তর বের করতে বলেনি, কেবলমাত্র সমীকরণই বের করে নিতে হবে আমাদেরকে। সমান চিহ্ন 2x এর স্কোয়ার প্লাস 6x প্লাস 9, এটা এপাশে কিছু নয় মানে প্লাস 225 আছে, সমান চিহ্নের ডান পাশে আসলে হয়ে যাবে -225। আর সমান চিহ্নের এপাশে কি কিছু সংখ্যা পড়ে আছে তাহলে এখানে 0 থাকছে। দেখো এপাশের পুরাটাকে যদি আমি এপাশে নিয়ে আসি আর এপাশের সমস্ত কিছুকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে কিন্তু কোনো চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে 2x স্কোয়ার প্লাস 6x
এই দুটার মধ্যে যোগ বিয়োগের সময় বড় সংখ্যাটা যেটা তার আগে যে চিহ্ন থাকে সেটাই বসাতে হয়। তাহলে 225 থেকে 9 আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে, 216 ইকুয়াল টু 0। দেখি বন্ধুরা, এইখানে যেহেতু সবগুলো জোড় সংখ্যা আছে আর প্রথমে 2 রয়েছে, সেই কারণে আমরা 2 কমন নিয়ে নিতে পারি এখানে। তাহলে 2 কমন নিয়ে নিলে কি পড়ে থাকবে বন্ধুরা, না এক্সের স্কোয়ার প্লাস 2 এর সাথে 3 গুণ করলে 6 হচ্ছে, 2 3 6, এখানে এক্স মাইনাস চিহ্ন দিব, 2 একে 2 আর 2 আসতে 16। যেহেতু পরপর দুটা সংখ্যা কেটে যাচ্ছে বন্ধুরা, সেই জন্য এখানে একটা শূন্য বসবে, সমান 0। দুইটা এই সমস্ত সংখ্যাগুলির সাথে গুণ অবস্থায় আছে, ওপাশে গেলে ভাগ হবে। তাহলে এখানে লিখব এক্সের স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0 ডিভাইডেড বাই 2। তাহলে শূন্যর সাথে যে কোনো সংখ্যা ভাগ করলে শূন্যই উত্তর হয়, তাহলে 2 0 0। তাহলে উত্তর কত হলো, না এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। এটাই আমার উত্তর। এখন বন্ধুরা 2 দাগের অঙ্কতে কি বলেছে সেটা একটু জেনে নিই। বলা হচ্ছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, অর্থাৎ 80 টাকা কয়েক কেজি চিনি ক্রয় করেছেন, কিন্তু কয় কেজি চিনি ক্রয় করেছেন সেটা কিন্তু প্রশ্নে বলে দেওয়া নেই। যদি ওই টাকায় তিনি আরও 4 কেজি চিনি বেশি পেতেন, ওই টাকা অর্থাৎ মানে 80 টাকায় যদি আগে যে পরিমাণ চিনি পেতেন তার থেকে যদি আরও এখন 4 কেজি চিনি বেশি পান, তবে কি বলেছে, না কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হয়, মানে 1 কেজিতে 1 টাকা কম হতো। মানে এইখান থেকে আমাকে 80 টাকায় যে কয়েক কেজি চিনি পেয়েছেন সেটাকে কিন্তু 1 কেজির দামে নিয়ে আসতে হবে, আর পরে যে 4 কেজি চিনি বেশি পেয়েছেন সেটিকেও কিন্তু 1 কেজির দামে নিয়ে আসতে হবে। যদিও এখানে কিগ্রা প্রতি বলেছে, মানে 1 কেজির দাম বলেছে, সেই জন্য প্রথম 1 কেজির দাম থেকে পরের 1 কেজির দামটা বিয়োগ করে উত্তরটা যেন 1 হয়, সেটাই আমাকে বের করতে হবে। চলো তাহলে বন্ধুরা এটিকে সুন্দরভাবে খাতায় আমরা সাজিয়ে নেব। ধরি তিনি 80 টাকায় 1 কেজি চিনি কিনেছেন। তাহলে 80 টাকায় যদি 1 কেজি চিনি কিনে থাকেন, তাহলে 1 কেজি চিনির দাম বন্ধুরা কত হবে, মানে মোট কেজির পরিমাণ হচ্ছে 1 কেজি। তাহলে 80 টাকায় 1 কেজি পেয়েছেন, তাহলে 1 কেজি চিনির দাম কত হবে বন্ধুরা, না 1 কেজি চিনির দাম হবে, তাহলে 80 টাকা কেজি ধরে যদি 1 কেজি চিনি কিনেছেন, তাহলে 1 কেজির দাম কত হবে বন্ধুরা, না টাকার সংখ্যাটাকে মোট চিনির সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে, দিলেই তো আমরা প্রত্যেক কেজি চিনির দাম পাবো। তাহলে 1 কেজি চিনির দাম হবে বন্ধুরা কত, না মোট হচ্ছে 80 টাকা, সেটিকে আমরা 1 কেজি চিনি দিয়ে ভাগ করে দিব, এত টাকা। পরে বলা হয়েছে যদি ওই টাকায় আরও 4 কেজি চিনি বেশি পাওয়া যেত, মানে ওই টাকায় অর্থাৎ কোন টাকায় বন্ধুরা, না সেই 80 টাকায়। না 80 টাকায় আগে কত কেজি চিনি পেতেন, না 1 কেজি চিনি পেতেন। এখন কত কেজি চিনি বেশি পাচ্ছেন, না এখন 4 কেজি চিনি বেশি পাচ্ছেন। তাহলে আগে 1 টাকায় 1 কেজি চিনি পেতেন, এখন 1 টাকায় আরও 4 কেজি চিনি বেশি পাওয়ার কারণে এখন চিনি পাচ্ছেন x প্লাস 4 কেজি চিনি কিনেছেন। তাহলে বন্ধুরা এখানেও 1 কেজি চিনির দাম কত হবে, 1 কেজি চিনির দাম বের করতে হলে দামটাকে মোট চিনির পরিমাণের সাথে ভাগ করতে হবে। মোট 80 টাকাকে ভাগ করে নিবে কেজির পরিমাণের সাথে, অর্থাৎ মোট কত কেজি চিনি এখন হয়েছে, না x প্লাস 4 কেজি। তাহলে এখন আমরা শর্তানুসারে কি লিখতে পারি, আগে 1 কেজি চিনির যে দাম ছিল বর্তমানের 1 কেজির যে দাম হয়েছে সেই দুটো দাম বিয়োগ করলে কেজি প্রতি বলেছে 1 টাকা কম হয়। তাহলে কি লিখতে পারি, 80 ডিভাইডেড বাই এক্স মাইনাস 80 এক্স প্লাস 4 ইকুয়াল টু কত হবে, না 1 হবে। তাহলে নিচেরগুলো লসাগু করব, যেহেতু দুটি আলাদা আলাদা সংখ্যা সেই জন্য দুটি সংখ্যা লিখতে হবে। লসাগু পেয়েছি তাহলে এক্স, আর একটা হবে এক্স প্লাস 4। দেখো এই এক্স কেটে গেল, তাহলে এই সংখ্যাটা এই উপরের সংখ্যার সাথে গুণ হবে। তাহলে 80 গুণ হচ্ছে কার সাথে, না এক্স প্লাস 4-এর সাথে। এই মাইনাস চিহ্নটা বসাবো এখানে, এক্স প্লাস 4 আর এক্স প্লাস 4 কেটে গেল, মানে এই সংখ্যাটা এইটার সাথে গুণ হয়ে যাবে 80, আর এক্স গুণ করলে 80x ইকুয়াল টু 1। বা যতগুলো বন্ধনী আছে সবগুলো গুণ করে তুলে নেব,
তাহলে 80 আর এক্স গুণ করলে হচ্ছে বন্ধুরা 80x প্লাস 4 আর 8 গুণ করলে 4 8 32, 320 মাইনাস 80x। নিচে কি থাকবে বন্ধুরা? নিচে থাকছে তাহলে এক্স এক্স গুণ করে পাবো এক্স এর স্কোয়ার আর প্লাসে প্লাসে প্লাস 4x ইকুয়াল টু 1। এইখানে যে প্লাস 80টা এক্স আছে মাইনাস 80টা এক্সের সাথে কেটে যাবে, অর্থাৎ 80টা এক্স থেকে 80টা এক্স বাদ দিলে 0 পড়ে থাকছে। এখন বন্ধুরা আমরা কোনাকুনি গুণ করে নিব। এটার সাথে এটা গুণ করি তাহলে কি পড়ে থাকবে? 1 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে তো সেই সংখ্যাটাই পড়ে থাকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x ইকুয়াল টু 320। সবগুলো সংখ্যাকে এক পাশে নিয়ে আসবো বন্ধুরা, যেহেতু সমীকরণ গঠন করতে বলেছে, সেই জন্য লিখব এক্স স্কোয়ার প্লাস 4x, এটা প্লাস আছে সমান চিহ্ন ডান পাশে, বাম পাশে আসলে হয়ে যাবে মাইনাস 320। সমান চিহ্নের পাশে কিছু নেই মানে 0, এটাই উত্তর। 3 দাগের অঙ্কতে কি বলেছে বন্ধুরা? বলা হয়েছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি, অর্থাৎ একটি স্টেশন থেকে আরেকটি স্টেশনের দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। এখানে কিন্তু গতিবেগ বন্ধুরা বলে দেওয়া হয়নি যে কত বেগে গিয়েছে, এখানে সমবেগে বলেছে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলো, মানে আগের যা গতিবেগ ছিল সেই গতিবেগ থেকে এখন 5 কিমি বেড়েছে। ট্রেনটি দ্বিতীয় স্টেশনে পৌঁছাতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে আগের যে গতিবেগ ছিল এখন সেই গতিবেগ বেড়ে 5 কিলোমিটার বেশি হয়েছে। তাহলে আগের গতিবেগ কত ছিল বন্ধুরা? প্রথম ক্ষেত্রে ট্রেনের গতিবেগ ছিল 1 কিলোমিটার পার ঘন্টা যদি আমরা ধরে নিই, তাহলে পরের ক্ষেত্রে 5 কিলোমিটার করে বেড়েছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনের গতিবেগ 5 বেড়ে যাওয়াই হবে x প্লাস 5 কিলোমিটার পার ঘন্টা। চলো তাহলে এটি বন্ধুরা সুন্দর করে খাতায় তুলে নিই। ধরি প্রথম ক্ষেত্রে ট্রেনের গতিবেগ না x কিমি, অর্থাৎ x কিলোমিটার যাচ্ছে প্রত্যেক ঘন্টাতে। দ্বিতীয় ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা? না দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনের গতিবেগ পূর্বের তুলনায় এখন 5 কিমি বেশি হয়েছে। তাহলে বর্তমানে ট্রেনের গতিবেগ কত? না x প্লাস 5, এত কিমি পার ঘন্টা। তাহলে বন্ধুরা এই 1 কিলোমিটার গতিবেগে কত কিলোমিটার যাচ্ছে? প্রশ্নতে বলা হয়েছে যে 1 কিলোমিটার গতিবেগে 300 কিলোমিটার যাচ্ছে, তাহলে 1 কিলোমিটার যেতে কত সময় লাগবে? প্রথম ক্ষেত্রে 1 কিমি পার ঘন্টা গতিবেগে 300 কিলোমিটার যাচ্ছে, 1 কিমি যেতে সময় লাগবে 300 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার পার ঘন্টায় গেলে x দিয়ে ভাগ করতে হবে, তাহলে এত সময় লাগছে এত ঘন্টা। দ্বিতীয় ক্ষেত্রে কি পাচ্ছি বন্ধুরা? x প্লাস 5 কিমি পার ঘন্টা গতিবেগে সেই একই দূরত্ব যায়, অর্থাৎ সেই 300 কিলোমিটার যাচ্ছে। 1 কিমি যেতে কত সময় লাগবে? সময় লাগবে তাহলে আগের মতো, মোট হচ্ছে কত কিলোমিটার বন্ধুরা? 300 কিলোমিটার। এখন গতিবেগ বাড়িয়ে 5 কিলোমিটার বেশি হয়েছে, অর্থাৎ x প্লাস 5 এত ঘন্টা। না শর্তানুসারে আগের যে সময়টা ছিল আগের সময়টা বেশি লাগতো, বর্তমানের সময়টা কম লাগছে, অর্থাৎ আগের সময় থেকে বর্তমানের সময়টা বিয়োগ করলে উত্তর কত হবে বলছে? না 2 ঘন্টা কম হবে। তাহলে শর্তানুসারে দিয়ে আমরা লিখতে পারি যে 300 ডিভাইডেড বাই এক্স মাইনাস 300 ডিভাইডেড বাই এক্স প্লাস 5 কত কম সময় লাগবে? না 2 ঘন্টা কম সময় লাগবে। তাহলে বা দিয়ে আরম্ভ করি, নিচেরগুলো লসাগু করবো বন্ধুরা, তাহলে এক্স পাচ্ছি আর কি পাবো? এক্স প্লাস 5। এই এক্স কেটে গেলে এই উপরের সংখ্যাটা এটার সাথে সরাসরি গুণ হয়, তাহলে 300 কার সাথে গুণ হবে? এই সংখ্যাটার সাথে, এক্স প্লাস 5-এর সাথে। বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ বসাবো। এই এক্স প্লাস 5 এই এক্স প্লাস 5-এর সাথে কেটে গেল, তাহলে এইটা এই সংখ্যার সাথে গুণ হবে, তাহলে 300 আর এক্স গুণ করলে হয় 300x সমান টু। বা দিয়ে আরম্ভ করি বন্ধুরা, এটা গুণ অবস্থায় আছে তাহলে গুণ করে নিই। 300 আর এক্স গুণ করলে হচ্ছে 300x প্লাস 5 আর 3 গুণ করলে 15 লিখে দুটা শূন্য,
মাইনাস 300x। নিচেরগুলো গুণ করে নিই, এক্স এক্স গুণ করলে হবে এক্স এর স্কোয়ার প্লাস 5x সমান ওপাশে 2 পড়ে আছে। এখানে 300টা এক্স থেকে 300টা এক্স বাদ চলে গেল, তাহলে 0 পড়ে আছে। এবারে কোনাকুনি গুণ করে নিই, তাহলে দুইটা এই সবার সাথে এক একবার করে গুণ হবে, তাহলে 2 আর এক্স স্কোয়ার গুণ করলে হয় 2x এর স্কোয়ার, 2 আর 5 এখানে প্লাস চিহ্ন আছে, 2 আর 5 গুণ করলে হয় 2 5 10x। আর এই 1500টা এর নিচে কিছু নয় মানে 1 আছে, অর্থাৎ 1500 একে 1500। সবগুলা সংখ্যাকে এক পাশে নিয়ে আসি, তাহলে 2x এর স্কোয়ার প্লাস 10x, এটা প্লাস এ পাশে আসলে হবে মাইনাস 1500। সমান চিহ্নের ওপাশে কিছু নেই মানে 0 আছে। দেখি বন্ধুরা এখান থেকে কিছু কমন যাবে কি, দেখো সবগুলাই জোড় সংখ্যা মানে 2 কমন যাচ্ছে, এখানে প্রথমে 2 আছে, তাহলে 2 কমন নিলে কি পড়ে থাকবে, 2 একে 2 মানে একটা এক্স স্কোয়ার পড়ে থাকলো, প্লাস 2 এর সাথে 5 গুণ করলে 2 5 10 আর এক্স পড়ে আছে, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস, এখানে 2 7 14 আর 1 বেশি থাকলো 1 আর 0 10, 2 5 10 কেটে গেল, 2 0 0 হলো বন্ধুরা। 2টা এটার সাথে গুণ অবস্থায় আছে, ওপাশে গেলে ভাগ হবে, তাহলে এখানে লিখবো আমরা এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। এখানে দেখি বন্ধুরা 2টা এটার সাথে গুণ অবস্থায় আছে, ওপাশে গেলে ভাগ হবে, মানে শূন্যের নিচে 2 বসবে, তাহলে 2 0 0, শূন্যের সাথে যে কোনো সংখ্যা ভাগ শূন্যই উত্তর বেরোয়। চলো তাহলে পরের অঙ্কতে যাওয়া যাক। প্রশ্নতে বলা হয়েছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে এত টাকায় বিক্রি করলেন। এখানে বন্ধুরা এই যে এই টাকাটা, এটা কিন্তু বিক্রয় মূল্য, এটা কিন্তু ক্রয় মূল্য নয়। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হলো। আচ্ছা, তাহলে এইটা কিন্তু বিক্রয় মূল্য, তাহলে এখানে কিন্তু কত টাকায় কিনেছে সেই ঘড়ি বিক্রেতা সেটা আমার দেওয়া নেই। তাহলে ঘড়ি বিক্রেতা যদি 1 টাকায় ঘড়িটি ক্রয় করে থাকেন, তাহলে সেখান থেকে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব, আর বিক্রয় মূল্য আমার দেওয়া আছে, আর লাভটাও আমি সেইখান থেকেই পেয়ে যাব, কারণ বিক্রয় মূল্য থেকে আমি যদি ক্রয় মূল্যটা বাদ দিই তাহলে কিন্তু লাভ পাওয়া যায়। তাহলে এই 3টা জিনিস আমরা আগে চলো খাতায় লিখে নিই। ধরি ঘড়িটির ক্রয় মূল্য কত টাকা বন্ধুরা, না 1 টাকা, আর ঘড়িটির বিক্রয় মূল্য কত, 336 টাকা। ঘড়িটিতে লাভ হবে, আমরা বুঝলাম কি করে বন্ধুরা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। প্রশ্নতে দেখো বলা হয়েছে শতকরা তত টাকা লাভ হলো, অর্থাৎ এইখান থেকে আমরা দেখে বুঝে নিয়েছি যে ঘড়িটা বিক্রি করে ওর কিন্তু লাভ হয়েছে। আচ্ছা বলো তো বন্ধুরা, লাভ বা ক্ষতি আমরা কখন পাই, যদি ঘড়িটি যদি 2 টাকায় কিনে যদি সে 4 টাকায় বিক্রি করে, এটা যদি ক্রয় মূল্য হয়, এটা যদি বিক্রয় মূল্য হয়, এটা যদি ক্রয় মূল্য হয়, এটা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে লাভ কত টাকা পাবো বন্ধুরা, না 4 থেকে 2 বাদ দিব, তাহলে আমার 2 উত্তর পড়ে থাকছে। মানে সবসময় আমার বিক্রয় মূল্যটা বেশি হতে হবে, মানে বেশি দামে বিক্রি করে থাকবে তবেই না ওর লাভ হবে। তাহলে ঘড়িটিতে লাভ হবে কখন, যখন বেশি টাকায় বিক্রি করেছে, মানে বেশি টাকা থেকে কম টাকাটা বাদ দিতে হবে, তাহলে বেশি টাকা কোনটা, বিক্রয় মূল্যটা বেশি টাকা, তাহলে 336 মাইনাস এক্স, এত টাকা, এটাই লাভ হয়েছে। তাহলে আমরা শর্তানুসারে দিয়ে কি লিখতে পারি, ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল, না ঘড়িটির ক্রয় মূল্য ছিল 1 টাকা, তাহলে এই 1 টাকার উপরে মোট কত টাকা লাভ করা হয়েছে, না 336 মাইনাস এক্স, এই টাকাটা লাভ হয়েছে কোন টাকার উপর, না এই ক্রয় মূল্যটার উপর। এর কি করতে বলেছে বন্ধুরা, না এর শতকরা বের করতে বলেছে, তাহলে শতকরা বের করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়, সেই জন্য গুণিত 100 করলাম। এই যে এই জিনিসটা পেলাম, এটা কার সাথে সমান হবে বলেছে, না তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন সেইটার সাথে সমান হবে। তাহলে ঘড়িটি কিনেছিলেন কত টাকায়, না ঘড়িটি কিনা হয়েছিল 1 টাকায়, তাহলে সমান এক্স। চলো তাহলে বন্ধুরা এটাকে আগে সুন্দর করে সাজিয়ে নিই। এই 100টা যেহেতু উপরে আছে, তাহলে উপরে উপরে গুণ করি, কাটাকাটি যেহেতু হচ্ছে না, তাহলে 100 আর
336 গুণ করলে হবে 3 3 6 লিখে দুটো শূন্য, বিয়োগ 100 আর x গুণ করলে হয় 100x, নিচে কত আছে পড়ে বন্ধুরা, না x ইকুয়াল টু x। x আর x গুণ করলে হচ্ছে বন্ধুরা x এর স্কয়ার, সমান দিচ্ছি এই পাশের উপরেরটা এ পাশের নিচের সাথে গুণ হবে, এইখানে নিচে যেহেতু কিছু নেই সেই জন্য এই পুরোটাই বসিয়ে দিব। তাহলে 3 3 6 দুটা শূন্য মাইনাস 100x। প্রথমে x স্কোয়ার লিখেছি, তারপরে আমি যদি xটা লিখি তাহলে এই যে মাইনাস 100x আছে এটা সমান চিহ্নের ডান পাশে আছে, আমি যদি সমান চিহ্নের বাম পাশে লিখতে চাই তাহলে প্লাস দিয়ে লিখতে হবে, তাহলে প্লাস লিখবো 100x। আর এই যে প্লাসটা আছে সমান চিহ্নের বাম পাশে আসলে হয়ে যাবে মাইনাস, কত 3 3 6 দুটা শূন্য সমান, সমান চিহ্নের ওপাশে কি আর কোনো সংখ্যা পড়ে থাকলো বন্ধুরা, তাহলে কি পড়ে আছে না 0। এটাই উত্তর। 5 দাগের বলেছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে, অর্থাৎ যেতে আর আসতে মোট সময় কত লাগছে না 10 ঘন্টা সময় লাগছে। চলো তাহলে এটিকে সুন্দরভাবে খাতায় কিভাবে সাজাবো সেটা একটু জেনে নিই, আর এইখান থেকে আমরা জেনে নিব যে অনুকূল বিষয়টা কি আর প্রতিকূল বিষয়টা কি। বন্ধুরা মনে করো নদীর স্রোতের জল এই পাশ দিয়ে এই পাশে বয়ে যাচ্ছে, একটি নৌকাও এইটার উপরে বিচরণ করছে, এই নৌকাটিও কিন্তু নদীর স্রোতের দিকেই যাচ্ছে, অর্থাৎ নদী যেদিকে বয়ে যাচ্ছে নৌকাটাও সেই দিকে যাচ্ছে, তাহলে এই বিষয়টাকে বলবো অনুকূল। প্রতিকূল কি না, প্রতিকূল হচ্ছে এর উল্টাটা, নদী যেদিকে বয়ে যাবে তার বিপরীত দিকে যখন নৌকা বয়ে যায় তখন সেই বিষয়টাকে বলা হয় যে প্রতিকূল। অনুকূলের গতিবেগ কি হবে বন্ধুরা, অনুকূলের গতিবেগ হবে মনে করো এই নৌকার গতিবেগ আছে 5 কিলোমিটার প্রত্যেক ঘন্টাতে যাচ্ছে, আর নদীটাও সেই দিকেই বয়ে যাচ্ছে 2 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। 5 কিলোমিটার গতিবেগে নৌকাটা যাচ্ছে আর নদীর স্রোতও সেই দিকেই যাচ্ছে, মানে অনুকূলে এই নৌকাটার গতিবেগ হবে নিজের গতিবেগ প্লাস এই যে নদীর গতিবেগ, এই দুইটা যোগ করতে হবে, অর্থাৎ 5 আর 2 7 কিলোমিটার, 7 কিমি প্রত্যেক ঘন্টাতে। হলো বন্ধুরা, তাহলে প্রতিকূলের বিষয়টি কি হবে না 5 কিলোমিটার গতিবেগে নদী যে বয়ে যাচ্ছে তার বিপরীত দিকে যাচ্ছে, তাহলে প্রতিকূলে এই নৌকার গতিবেগ কত হবে না নিজের গতিবেগ ছিল 5 কিলোমিটার প্রত্যেক ঘন্টা আর নদীর গতিবেগ ছিল 2 কিলোমিটার পার ঘন্টা। এই 2 কিলোমিটার পার ঘন্টার গতিবেগটাকে ভেঙে তারপরে তো নৌকাটা ওপাশে যাবে, মানে 5 থেকে বিয়োগ করে দিতে হবে এই নদীর গতিবেগটা, 5 বিয়োগ 2 সমান নৌকার গতিবেগ কত হয়ে যাবে তাহলে না 3 কিমি পার ঘন্টা। বোঝা গেল বন্ধুরা, মানে প্রতিকূলে গেলে নৌকার গতিবেগ থেকে নদীর গতিবেগটা বাদ দিতে হবে, যেটা পড়ে থাকবে সেটাই প্রতিকূলের গতিবেগ, আর অনুকূলের গতিবেগ হবে নৌকাটা যেদিকে যাচ্ছে আর নদীর গতিবেগটা দুটাই কিন্তু যোগ করে দিতে হবে, অর্থাৎ গতিবেগটা স্পিডটা বেড়ে যাবে, আর এইখানে প্রতিকূলে হলে নৌকার গতিবেগটা কমে যাবে। চলো তাহলে বিষয়টিকে আমরা সুন্দরভাবে একটু খাতায় সাজিয়ে নিই। ধরি নৌকার গতিবেগ 1 কিমি পার ঘন্টা, অনুকূলে গতিবেগ কত হবে বন্ধুরা, অনুকূলে গতিবেগ হবে না নৌকার গতিবেগ প্লাস ওই নদীর গতিবেগ, তাহলে নৌকার গতিবেগ কত বন্ধুরা এখানে x, আর স্রোতের গতিবেগ কত না 2, তাহলে x প্লাস 2, এত কিমি পার ঘন্টা। প্রতিকূলের গতিবেগ হবে প্রতিকূলে নৌকার গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ, তাহলে নৌকার গতিবেগ ধরে নিয়েছি x, স্রোতের গতিবেগ 2, এত কিমি পার ঘন্টা। তাহলে বন্ধুরা আমরা লিখতে পারি যে 21 কিমি পথ যেতে সময় লাগবে, 21 কিমি পথ অনুকূলে যেতে কত সময় লাগবে, তাহলে উত্তর আমার কি চাইছে সময় চাইছে,
সময়ের একটা সূত্র আছে বন্ধুরা, যে আমরা জানি অতিক্রান্ত দূরত্ব সমান সময় ইন্টু গতিবেগ। ক্লাস 8-এর অঙ্কতে আমরা এগুলো করেছিলাম যে অতিক্রান্ত দূরত্ব সমান সময় ইন্টু গতিবেগ। যেহেতু আমার উত্তরটি সময় চাইছে, সেই জন্য সময়টাকে সমান চিহ্নের ডান পাশেই রেখেছি, গতিবেগটাকে সমান চিহ্নের বাম পাশে নিয়ে গেলাম। তাহলে সময় সমান কি পেলাম না দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখানে আমার কত দূর যেতে হবে, দূরত্ব কত না 21 কিলোমিটার পথ আমাকে যেতে হবে। তাহলে দূরত্ব কত না 21। গতিবেগ, গতিবেগটা কত, অনুকূলে গতিবেগ পেয়েছি বন্ধুরা আমরা x+2 কিমি পার ঘন্টা, এটা অনুকূলের গতিবেগ। তাহলে গতিবেগটা আমরা দূরত্বের নিচে লিখব, দূরত্ব পেয়েছি 21 আর গতিবেগ পেলাম তাহলে x+2 এত ঘন্টা। আর প্রতিকূলের গতিবেগ কত, এখানেও সময় চাইছে, তাহলে সময়ের নিয়ম কি, উপরে দূরত্ব লিখতে হবে, নিচে লিখতে হবে গতিবেগ। দূরত্ব কত, সেই 21 কিলোমিটার। তাহলে প্রতিকূলের গতিবেগ কত হবে, উপরে হবে 21 আর নিচে কত লিখতে হবে গতিবেগ। তাহলে গতিবেগ কত আছে, প্রতিকূলের গতিবেগ রয়েছে বন্ধুরা x-2 কিমি পার ঘন্টা গতিবেগে। তা লিখে ফেলি x-2 এত ঘন্টা। প্রশ্নতে বলছে যে যাতায়াত মিলে মোট 10 ঘন্টা সময় লাগছে, অর্থাৎ ওই দূরত্ব গিয়ে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগছে, অর্থাৎ যাওয়া আসা মিলে মোট কত সময় লাগছে না 10 ঘন্টা সময় লাগছে। তাহলে এইখান থেকে আমরা শর্তানুসারে দিয়ে লিখতে পারি, শর্তানুসারে মোট কত সময় লাগছে, তাহলে যাওয়া আসা মিলে 21, নিচে হবে x+2 আর আসার প্রতিকূলে 21 x-2, যাতায়াত মিলে মোট কত সময় লাগছে না 10 ঘন্টা। তাহলে নিচে লিখে নি বন্ধুরা x+2 আর x-2, x+2 আর লসাগু কত বেরিয়েছে x-2। তাহলে এই x+2 এই x+2 কেটে গেল, তাহলে এই x-2 এটার সাথে গুণ হবে, তাহলে 21 ইন্টু x-2, x-2 প্লাস আছে প্লাস বসাবো, এখানে x-2 এই x-2 কেটে গেল, তাহলে এই x+2টা 21-এর সাথে গুণ হবে, তাহলে 21 ইন্টু x+2 সমান 10। তাহলে 21 আর x গুণ করলে হচ্ছে 21x প্লাসে মাইনাসে মাইনাস 21 আর 2, 2 একে 2 আর 2 দুগুণে 4 অর্থাৎ 42, প্লাসে প্লাসে প্লাস 2 এক 21x প্লাস 21 দুগুণে 42 সমান 10। আর নিচে বন্ধুরা দেখি মানে a+b ইন্টু a-b যদি ধরি, তাহলে এটা কিন্তু a² - b² সূত্রে চলে আসছে, যেখানে a+b ইন্টু a-b সমান a² - b²। আর এটি যদি সূত্রের সাহায্যে না ভাঙি, তাহলে এটিকে এটির সাথে একবার, এটিকে আবার এটিকে একবার, তারপর এই সংখ্যাটা দিয়ে পরপর এটাকে আর এটাকে গুণ করতে হবে। আর যদি গুণ না করি, সরাসরি সূত্রের সাহায্যে করি, তাহলে আমরা এটাই লিখে নিব যে a² - b²। যেহেতু a² - b² সূত্রে এটা চলে আসছে, -42 আর +42 কেটে যাচ্ছে, অর্থাৎ 42 থেকে 42 বাদ দিলে 0 হচ্ছে, আর 21 আর 21 যোগ করলে কত হচ্ছে বন্ধুরা না 4 এ 2 42 x, আর নিচে কত পড়ে আছে x² মাইনাস 2 এর সাথে 2 গুণ করলে 4 সমান 10। এখন বন্ধুরা এইখান থেকে আমরা কোনাকুনি গুণ করে নিব, বা 10 আর x² গুণ করলে হচ্ছে 10x², প্লাসে মাইনাসে মাইনাস 10 4 40 সমান, এইটা এর নিচে কিছু না, মানে সরাসরি এটাই বসবে, মানে 42x। এইখান থেকে বন্ধুরা আমরা সমস্ত সংখ্যা রাশিগুলিকে এক পাশে নিয়ে আসবো। 10x² দিকে এ পাশে নিয়ে আসলে হবে -42x - 40 = 0। এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিলে থাকবে 2 5 এ 10 x² মাইনাস 2 2 এ 4 2 1 এ 2 x মাইনাস 2 2 এ 4 2 0 0 = 0। দুটিকে ওপাশে নিয়ে গেলে 0 হবে, যেহেতু 0-এর সাথে 2 ভাগ করলে 0 হয়, তাহলে কি পড়ে থাকছে 5x² মাইনাস 21x মাইনাস 20 = 0। এটাই উত্তর। পরের অঙ্কটিতে কি বলেছে বন্ধুরা, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, অর্থাৎ মহিমের যে সময় লাগছে মজিদের তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগছে। তাহলে মহিমের এইখানে কাজের সময় আমরা x ধরে মজিদের কাজের সময় x+3 করে নিতে পারি। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে, অর্থাৎ দুজনের যে মোট কাজ, সেই মোট কাজটা তারা কত ঘন্টায় শেষ করতে পারে না 2 ঘন্টায় শেষ করতে পারে। এখান থেকে আমরা মহিমের কাজ আর
মজিদের কাজ পৃথক পৃথকভাবে বের করে নিব, দিয়ে তার সাথে একসঙ্গে বলেছে যেহেতু দুটিকে যোগ করে 2 ঘন্টায় শেষ করতে পারে, অর্থাৎ 2 গুণ করবে। আর যেহেতু মোট কাজের পরিমাণ 1 অংশ সমান আমি 1 লিখতে পারি। চলো বন্ধুরা এটা সুন্দরভাবে আমরা খাতায় সাজিয়ে নিই। ধরি মুহিম কাজটি করে কত ঘন্টায় বন্ধুরা? না 1 ঘন্টা। তাহলে মজিদ কাজটি কত করবে? না মুহিমের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগছে মজিদের। তাহলে মজিদের সময় কত লাগবে? এক্স প্লাস 3 ঘন্টা বেশি, এক্স প্লাস 3 এত ঘন্টায়। তাহলে বন্ধুরা আমরা শর্তানুসারে দিয়ে লিখতে পারি মুহিম কাজটি করে 1 ঘন্টায় আর মজিদ কাজটি করছে এক্স প্লাস 3 ঘন্টায়। তাহলে এটিকে যখন আমরা অংশতে লিখব তাহলে মজিদ কাজ করবে কত অংশ বন্ধুরা? তাহলে অংশতে যদি আমরা লিখি তাহলে হবে 1/x এত অংশ মুহিম কাজটি করছে। যেহেতু প্রশ্নতে বলা হয়েছে যে উভয়ে একসঙ্গে কাজটি করছে, একসঙ্গে অর্থাৎ দুটি কাজের অংশকে আমাকে যোগ করে নিতে হবে। তাহলে মুহিমের কাজের অংশ হচ্ছে 1/x, তাহলে মজিদের কাজের অংশ কত হবে বন্ধুরা? দুটা একসঙ্গে করলে যোগ করতে হবে, তাহলে এটিও উপরে 1 লিখে এক্স প্লাস 3 লিখতে হবে। হলো, এই কাজটি দুজনে মিলে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে, অর্থাৎ দুজনে 1 ঘন্টায় কাজ করেছে এত অংশ আর এত অংশ। তাহলে 2 ঘন্টায় কত কাজ করবে? 1 ঘন্টায় যদি 1/x আর 1/x প্লাস 3 হয় তাহলে 2 ঘন্টায় কত হবে? তাহলে 2 গুণ করতে হবে। মোট কত অংশ এপাশে কাজ করলো? না এই অংশটা মিলে মোট 1 অংশ কাজ করেছে, তাহলে এপাশে সমান 1 লিখব। বা দিয়ে আরম্ভ করি। লসাগু কত করব বন্ধুরা? x হচ্ছে, আর এখানে কি পড়ে থাকছে? এক্স প্লাস 3। এটি বন্ধুরা দুইটা এটির সাথে গুণ অবস্থায় আছে, সমান চিহ্ন যদি ওপাশে নিয়ে যাই তাহলে সেটি কিন্তু ভাগে পরিণত হবে। তাহলে নিচে লিখলাম এই এক্স কেটে গেল, অর্থাৎ এইটা উপরের সংখ্যার সাথে গুণ করলে সেটাই পড়ে থাকবে এক্স প্লাস 3, প্লাস চিহ্ন দিব। এক্স প্লাস 3 আর এক্স প্লাস 3 কেটে গেল, অর্থাৎ এই এক্সটা 1-এর সাথে গুণ করলে সেই এক্স পড়ে থাকবে। বা কটা এক্স পেলাম বন্ধুরা? এক্স আর এক্স যোগ করলে 2x প্লাস 3। এই দুটো গুণ করি, যেহেতু এটা গুণ অবস্থায় আছে গুণ করে নিব। এক্স এক্স গুণ করলে হবে এক্সের স্কোয়ার, প্লাস এক্স আর 3 গুণ করলে হয় 3x ইকুয়াল টু 1/2। আর এটা সরাসরি গুণ করে নিই, যেহেতু 1 আছে ওই সংখ্যাটাই পড়ে থাকবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু এই দুটা কোনাকুনি গুণ করি, তাহলে 2 দুগুণে 4, 4x প্লাস 2 আর 3 গুণ করলে 6। সবগুলাকে এক পাশে নিয়ে আসবো বন্ধুরা। তাহলে এক্স স্কোয়ার, এটা প্লাস আছে পাশে চলে আসলে মাইনাস হবে। এখানে প্লাস 3x আছে, লিখে নিই মাইনাস 4x, এটিও এপাশে নিয়ে আসলে মাইনাস 6-এ পরিণত হলো। ওপাশে কিছু নেই মানে 0। বা এক্সের স্কোয়ার, বড় সংখ্যা যেহেতু 4x আছে, 4-এর আগে মাইনাস আছে বলে মাইনাস বসাবো, আর 4টা এক্স থেকে 3টা এক্স বাদ দিলে একটা এক্স পড়ে আছে, -6 ইকুয়াল টু 0। এটাই উত্তর। দেখি বন্ধুরা পরের অঙ্কটিতে যাওয়া যাক। কি বলেছে? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। চলো তাহলে বন্ধুরা এখানে বলা হয়েছে 2টি অঙ্ক বিশিষ্ট আছে, 2টা অঙ্ক আছে। চলো এটিকে তাহলে একটু বুঝে নিই। এটি হচ্ছে এককের ঘর, এটি হচ্ছে দশকের ঘর। 2টি অঙ্ক বিশিষ্ট অর্থাৎ 2টি সংখ্যা আছে। একক স্থানীয় অঙ্কটি অর্থাৎ এইখানে যে সংখ্যাটি থাকবে দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে এইখানে যে সংখ্যাটা থাকবে তার থেকে এইখানের সংখ্যাটা 6 বেশি বলেছে। তাহলে এখানকার সংখ্যাটা যদি আমি x ধরি বন্ধুরা, তাহলে এককের অঙ্কটা দশকের থেকে কত বেশি বলেছে? না 6 বেশি হবে বলেছে। তাহলে এইটা দশক স্থানীয় অঙ্ক যদি x হয় তাহলে একক স্থানীয় অঙ্কটি কত হবে? না x প্লাস 6। এই দুটো সংখ্যা পেলাম। চলো তাহলে বন্ধুরা বিষয়টিকে আমরা সুন্দরভাবে খাতায় সাজিয়ে নিই। ধরি একক স্থানীয় অঙ্ক x প্লাস 6, আর দশক স্থানীয় অঙ্ক কত পেয়েছিলাম? দশক স্থানীয় অঙ্ক পেয়েছিলাম x। তাহলে শর্তানুসারে দিয়ে কি লিখতে পারি? প্রশ্নতে বলা হয়েছে বন্ধুরা অঙ্কদ্বয়ের গুণফল। অঙ্কদ্বয় মানে দুটি, কোন দুটি অঙ্ক? না একক স্থানীয় আর দশক স্থানীয় অঙ্ক দুটিকে গুণ করতে বলেছে। তাহলে দুটিকে গুণ করি। তাহলে একক স্থানীয় অঙ্ক এইটি আর দশক স্থানীয় অঙ্ক এইটি, তাহলে এই দুটি গুণ করতে হবে। তাহলে এক্স গুণ করব এক্স প্লাস 6, এই দুটো গুণ অবস্থায় রেখেছি, সমান কত হবে বলেছে?
গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম হবে। তাহলে সংখ্যাটি কত? বন্ধুরা মনে করো সংখ্যাটি ধরি, একটা উদাহরণ নিচ্ছি, মনে করো সংখ্যাটা হচ্ছে 21। এই 21টা আমরা পাই কি করে? এই 21টার সাথে আমরা 20 প্লাস 1 করেই তো 21 পাই। এই 20টা পেলাম কি করে? ছিল তো 2, নিশ্চয়ই আমি 2-এর সাথে 10 গুণ করেছি, দিলেই তো 2 10 20 হয়েছে। প্লাস 1 করেছি, দিলে 21 হয়েছে, অর্থাৎ 10 আর 2 গুণ করলে 20 প্লাস 1 মিলে 21 হলো। 10 2 20 প্লাস 1 সমান 21 হচ্ছে। তাহলে এখানে 10 গুণ করলাম কেন? না, এটি দশক স্থানীয় অঙ্ক বলে 10 গুণ করতে হয়েছে। এটি একক যদি হয় আর এটি যদি দশক হয়, তাহলে দশকের সাথে 10 গুণ করে তারপরেই এই 20টা পেয়েছি। মানে দশক স্থানীয় অঙ্কের সাথে কত গুণ করা হয়? না, 10 গুণ করতে হয়, দিলেই এখানে 20 পেয়েছে। 10 2 20। তাহলে এইখানে দশক স্থানীয় অঙ্কের সাথে আমাকে 10 গুণ করতে হবে। তাহলে 10 গুণ করি, তাহলে 10x হলো। এই সংখ্যাটা লিখে নিলাম, এইটা প্লাস প্লাস। এটা একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্কতে যেটা ছিল সেটাই লিখি। তাহলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে এইটা, তাহলে এইটা এইখানটায় লিখে নেব। তাহলে x প্লাস 6। তারপর বলেছে বন্ধুরা যে সংখ্যাটি পেলাম সেই সংখ্যাটি কত হবে? না 12-র থেকে কম হবে। তাহলে এইখানে এই যে 12, এই সংখ্যাটা থেকে বিয়োগ করতে হবে। তাহলে চলো এটি লিখে নিই। দেখি তাহলে বন্ধুরা, বা দিয়ে আরম্ভ করি। এটি গুণ অবস্থায় আছে, যতগুলো সংখ্যা গুণ অবস্থায় আছে সবগুলা গুণ করে বন্ধনী তুলে নিব। তাহলে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স আর 6 গুণ করলে হচ্ছে 6x ইকুয়াল টু 10x প্লাস এক্স প্লাস 6 মাইনাস 12, বা এক্স স্কোয়ার প্লাস 6x, যতগুলো সংখ্যা সমান চিহ্নের ডান পাশে ছিল বাম পাশে আসলে চিহ্নগুলোর পরিবর্তন হয়। তাহলে মাইনাস 10x মাইনাস এক্স মাইনাস 6 আর প্লাস 12, সমান চিহ্নের ওপাশে কিছু নেই মানে 0। এক্স স্কোয়ার যেহেতু আর কোনো জায়গায় নেই সেই জন্য শুধু এক্স স্কোয়ার রাখছি। তারপরে প্লাস বসালাম বন্ধুরা, 6x আছে, লিখলাম 6x, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ এই দুটোকে যোগ করতে হবে। 10টা এক্স আর একটা এক্স যোগ করলে বন্ধুরা 11টা এক্স হচ্ছে, কিন্তু যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে সেই জন্য মাইনাস লিখে 11x লিখলাম। এইখানে বন্ধুরা 12 থেকে 6 বাদ দিলে প্লাস 6, বা 11 থেকে 6 বাদ দিলে 5 হচ্ছে বন্ধুরা। তাহলে লিখব 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এটাই উত্তর। দেখি পরের অঙ্কটিতে কি বলেছে। বলা হয়েছে 45 মিটার দৈর্ঘ্য ও 40 মিটার প্রশস্ত বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে এইটা। চলো তাহলে বিষয়টা একটু খাতায় বুঝে নিই। বলা হচ্ছে তাহলে একটা আয়তক্ষেত্র আছে, এইটা হচ্ছে সেই আয়তক্ষেত্রটি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্থাৎ এইখান থেকে এইটার দূরত্ব বলে দেওয়া আছে 45 মিটার, আর প্রশস্ত অর্থাৎ প্রস্থটা, সেই প্রস্থ দেওয়া আছে 40 মিটার। মানে এইখান থেকে এইটার দূরত্ব 40 আর এইখান থেকে এইটার দূরত্ব হচ্ছে 45। এইবারে বলা হয়েছে মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। এই যে আয়তক্ষেত্রের ছবিটা পেলাম, এই আয়তক্ষেত্রের বাইরে একটা চওড়া রাস্তা আছে, এইটা হচ্ছে সেই রাস্তাটা। রাস্তাটা বলেছে সমান দূরত্বের হতে হবে, অর্থাৎ এইখান থেকে এইটার যা দূরত্ব, এইখান থেকে ওইটার সেই দূরত্ব, এইখান থেকে এইটার যা দূরত্ব, আবার এইখান থেকে এইটার সেই একই দূরত্ব। প্রশ্নতে আমার রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে, অর্থাৎ কোন জিনিসটার ক্ষেত্রফল দেওয়া আছে? এই জিনিসটার ক্ষেত্রফল দেওয়া আছে, এই পুরাটার ক্ষেত্রফল দেওয়া আছে। আমি এই রাস্তার ক্ষেত্রফলটা পাবো কি করে বন্ধুরা? যখন আমি এই বড় ক্ষেত্রফলটা থেকে এই ছোট ক্ষেত্রফলটা বাদ দিব, তাহলেই তো এই রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকবে। অর্থাৎ এই বড় বাক্স থেকে এই ছোট বাক্সটা যদি বাদ দিই তাহলে তো এই বাইরের অংশটা পড়ে থাকবে। এই দৈর্ঘ্য আর প্রস্থ থেকে আমরা ক্ষেত্রফল বের করে নিতে পারবো, কিন্তু আমরা কি জানি এই বড় বাহুটা আর ছোট বাহুটার দূরত্ব কত? যেহেতু জানি না সেই জন্য রাস্তার দূরত্ব নিয়ে নেব। তাহলে রাস্তার দূরত্ব যদি এইখান থেকে এইটা যদি এক্স নিই, এইখান থেকে এইটার দূরত্ব এক্স, তাহলে কীরকম পাচ্ছি সেটা একটু চলো খাতায় আগে লিখে নিই। ধরি রাস্তার দূরত্ব ধরে নিলাম যে এক্স মিটার, তাহলে রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ কত হবে সেটা একটু জেনে নিই। তাহলে লিখব রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, বড় বাহুটাকে দৈর্ঘ্য বলা হয়। তাহলে এইখান থেকে এইটা যদি দৈর্ঘ্য হয়, রাস্তা সহ বলেছি, এটা তো রাস্তা বাদে এইখান থেকে এইটার দূরত্ব, তাহলে রাস্তা সহ মানে কোনটা? এইখান থেকে এই পুরাটা। আচ্ছা, আমরা রাস্তার দূরত্ব ধরেছি এক্স,
মানে এইখান থেকে এটা দূরত্ব এক্স আর এইখান থেকে এটা দূরত্ব এক্স, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 45 তো ছিলই, আর এইখান থেকে এইটার দূরত্ব কত? এক্স, আর এইখান থেকে এইটার দূরত্ব কত? এটাও এক্স। তাহলে এইখান থেকে এই পুরাটা দূরত্ব যা, এইখান থেকে এইটারও দূরত্ব সেই সেম, তাহলে 45 প্লাস এই পাশের এই রাস্তার দূরত্ব এক্স, আর এইখান থেকে এইটার দূরত্ব এক্স, মানে 45 প্লাস এক্স তারপরে এই পাশের এক্স সমান 45, আর এক্স এক্স যোগ করলে কত হয় বন্ধুরা? এক্স এক্স যোগ করলে হয় 2টা এক্স, এত মিটার। তাহলে রাস্তা সহ আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে? প্রস্থ কত বন্ধুরা? এইখান থেকে এইটা হচ্ছে 40, তাহলে এইখান থেকে এইটা হচ্ছে 40, আর এইখান থেকে এইটার দূরত্ব রাস্তা সহ যেহেতু, তাহলে এইখান থেকে এইটার দূরত্ব এক্স, আবার এইখান থেকে এইটার দূরত্ব এক্স, তাহলে প্লাস এক্স প্লাস এক্স। তাহলে এইখান থেকে এইটার দূরত্ব এক্স, আর এইখান থেকে এইটার দূরত্ব এক্স, তাহলে এইখান থেকে এইটার দূরত্ব যেটা হবে এইখান থেকে এইটার দূরত্বও সেই সেম হবে। তাহলে উত্তর হলো 40 প্লাস এক্স আর এক্স যোগ করলে হয় 2x, এত মিটার হলো। শর্ততে কি বলেছে না রাস্তার ক্ষেত্রফল বলেছে। রাস্তার ক্ষেত্রফল কখন পাবো? যখন আমি এই বড় ক্ষেত্রফলটা থেকে এই মাঝের ছোট ক্ষেত্রফলটা বাদ দিব। তাহলে শর্তানুসারে দিয়ে লিখতে পারি, ক্ষেত্রফলের নিয়ম হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত পেয়েছি? এইটা পেয়েছি না 45 প্লাস 2x, দৈর্ঘ্য গুণিত প্রস্থ কোনটা? এইটা 40 প্লাস 2x, দৈর্ঘ্য গুণিত প্রস্থ পেয়ে গেছি। এই দুটো গুণ করার পর যে গুণফলটা পাবো সেটা বিয়োগ করে দিতে হবে। কার সাথে? না এই ভিতরের ক্ষেত্রফলের সাথে। ভিতরের ক্ষেত্রফলের নিয়ম দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 45 গুণিত প্রস্থ 40, দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান, অর্থাৎ বড় ক্ষেত্রফলটা থেকে ছোট ক্ষেত্রফলটা বাদ দিলে 450 পাবো। তাহলে সেটাই লিখি 450। গুণ করে নি বন্ধুরা, কত হচ্ছে? 4 আর 5 গুণ করলে 4 5 20, হাতে 2, 4 4 16 আর 2 18। তারপরে এই দুটো গুণ করি, 45 দুগুণে 90, 90 এক্স, 40 দুগুণে 80, 80 এক্স, প্লাসে প্লাসে প্লাস 4x। এই দুটো গুণ করি, মাইনাস এই দুটো গুণ করার পর কত হচ্ছে বন্ধুরা? 45 আর 40 গুণ করে পেয়েছিলাম আমরা 1800, সমান যেটা আছে ওইটাই লিখবো। তো 1800 থেকে 1800 বাদ দিলে 0 পড়ে থাকছে। এখানে বন্ধুরা 2 আর 2 4 গুণ করার পর এখানে কিন্তু এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার হবে। তাহলে এটা একটু সাজিয়ে নিই, কত পাচ্ছি তাহলে? 4x এর স্কোয়ার, আর এখানে 80x আর 90x, যেহেতু প্লাসে প্লাসে প্লাস, দুটা যোগ করি, কত হচ্ছে? 8 দুগুণে 16 আর 1 17, অর্থাৎ 170, এত এক্স সমান 450। বা দিয়ে আরম্ভ করব, সবগুলাকে এক পাশে নিয়ে আসি, তাহলে 4x স্কোয়ার প্লাস 170 এক্স, এটা প্লাস এপাশে আসলে হয়ে যাবে মাইনাস, মাইনাস 450, ওপাশে কিছু নেই মানে 0। বা এখান থেকে কি কমন যেতে পারে বন্ধুরা? এখান থেকে দেখো 2 আমরা কমন নিয়ে নিতে পারি, 4 কমন যাবে না এখানে। 4 কিন্তু এই 450 আসছে না 4 ঘরের নামতাতে, বা এই 170ও 4 ঘরের নামতাতে আসছে না, যেহেতু জোড় সংখ্যা সেই জন্য 2 কমন নিয়ে নিচ্ছি। তাহলে কি পড়ে থাকবে? 2 2 এ 4 এক্স এর স্কোয়ার প্লাস 2 8 16, 2 5 10, মাইনাস 2 দুগুণে 4, 2 2 4, 2 5 10, ইকুয়াল টু 0। এটা গুণ অবস্থায় আছে, ওপাশে গেলে ভাগ, অর্থাৎ 0ই হবে। তাহলে উত্তর কত পেয়েছি? 2x এর স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0, এটাই উত্তর।